নমস্কার, বিআর স্ফিয়ার থেকে আপনাদের বাংলা স্ফিয়ারে স্বাগত জানাচ্ছি। গতকাল রাতে ভালো করে ঘুমই হলো না, কেননা একটা অঙ্ক আমি কিছুতেই মেলাতে পারলাম না। সেটা হচ্ছে, একজনে যদি 1 লাখ লোক দিল্লিতে যায়, তাহলে 1 লাখ লোক বাদ গেলে কত লোককে দিল্লিতে নিয়ে যাওয়া হবে। অবশ্যই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কারের কথা বলছি। তিনি বলেছেন, একজন বৈধ ভোটারও যদি ইলেকশন কমিশন তালিকা থেকে বাদ দেয়, তাহলে 1 লাখ লোক নিয়ে গিয়ে তিনি নির্বাচন কমিশন ঘেরাও করবেন দিল্লিতে। তো আমার পরামর্শ হলো, এটা কি একজনে 1 লাখ হিসেবে হবে, নাকি ওই 1 লাখটা যদি 1 কোটি লোকের নামও বাদ যায় তাহলেও 1 লাখই থাকবে? এটা একটু পরিষ্কার করে দেওয়া দরকার। কেননা এ তো চারটিখানি হ্যাপার কথা নয়। 1 লাখ লোক দিল্লিতে নিয়ে যাওয়া, তাদের জন্য ট্রেনের ব্যবস্থা করা, প্লেনের ব্যবস্থা করা, বাসের ব্যবস্থা করা, তারপর নিয়ে তো যাবেন, রাখবেন কোথায়? আপনারা যখন যাবেন তখন রীতিমতো ঠান্ডা পড়ে যাবে দিল্লিতে। সুতরাং আপনি যে চ্যালেঞ্জটা দিলেন, সেই চ্যালেঞ্জটা তো আমার মনে হচ্ছে নেহাতি নাদানের চ্যালেঞ্জ হয়ে গেল। একটু বিবেচনা করে যদি কথাবার্তা বলেন, তাহলে সকলের পক্ষেই সেটা মঙ্গলদায়ক হয়। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা স্পষ্ট আমি পাটনা থেকে বসেও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নির্বাচন কমিশন, এসআইআর, বিজেপি, নির্বাচনের জন্য ভারপ্রাপ্ত লোকজন, সবার বিরুদ্ধে দলের নেতৃত্ব দিতে সেনাপতি সম্মুখ সমরে নেমে পড়েছেন। কেন পড়েছেন সেটাও একটু ব্যাখ্যা করা দরকার। দেখুন, 2026-এ কপাল মন্দ থাকলে যদি তৃণমূল ক্ষমতা থেকে ফেরে, তবু মমতা বন্দ্যোপাধ্যায় তার দীর্ঘ অপশাসন সত্ত্বেও ইতিহাসের পাতায় কিন্তু তার নিজের জায়গাটি স্থায়ী করে ফেলেছেন। অর্থাৎ 15টা বছর পশ্চিমবঙ্গের মতো রাজ্যে তিনি যে মুখ্যমন্ত্রী ছিলেন, এই সত্যটা তো অবলিটারেট করার ক্ষমতা কারণ নেই। সে আপনি পছন্দ করুন আর অপছন্দ করুন, যাই হোক না কেন, সেদিক থেকে দেখতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্টেক এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাইতে অনেক বেশি। কেননা কোনো কারণে যদি এবার ক্ষমতা ফসকে যায়, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার যে দুরাশা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কালাতিপাত করছেন, সেটা একেবারে মুখ থুবড়ে পড়বে। তৃণমূলের পরাজয় আর তৃণমূলের বিলুপ্তি, এই দুটো যেহেতু প্রায় সমার্থক হয়ে যাবে, সুতরাং দলই যদি না থাকে, তাহলে সেনাপতি রেখে কী লাভ? সেনাপতি তো একা ছড়ি ঘড়িয়ে কিছু করতে পারবেন না। সুতরাং যেভাবে হুঙ্কার ছাড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতে আমার মনে হচ্ছে যে উৎকণ্ঠা এবার পিসির তুলনায় ভাইপোর বোধহয় কিঞ্চিত বেশি। এবার আসা যাক তার এই ছেলে মানুষই কিছু কথাবার্তায়, যেটা মোটেই একটা দলের সেনাপতির মুখে শোভা পায় না। প্রথম কথা, রাহুল গান্ধী আপনাদের স্মরণে থাকতে পারে কি অ্যাটম বম না হাইড্রোজেন বম কি একটা ফাটিয়েছিলেন, একটা সমস্ত অপোজিশন লিডারকে বাড়িতে ডেকে ডিনার খাইয়ে একটা ভার্চুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে। আমাদের অভিষেক বাবুও তো বাংলার রাহুল, ফলে তিনিও হাইটেক প্রেস কনফারেন্স করেন। যদিও আমি পুরোটা ওই ফেসবুক লাইভে
শুনে আমার মনে হয়নি ওটা কোনো প্রেস কনফারেন্স, ওটা আরেকটা লেকচার বা সেমিনার হলের বক্তৃতা বলেই মনে হয়েছে। তার চেয়েতেও বিরক্ত লেগেছে এই অভিষেকের বক্তব্য শেষ হওয়ার পরে একেবারে সাংবাদিকের ভেগধারী অভিষেক বাহিনীর নানা রকম তেলমারা প্রশ্ন দেখে। আপনাদের যদি স্মরণে থাকে, এই ত্রিপুরার গত বিধানসভা নির্বাচনের আগে সেখানে একদম দলবল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবির্ভূত হয়েছিলেন এবং একটা সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেছিলেন, আপনারা আজকের তারিখটা মিলিয়ে রাখুন, এতগুলো ক্যামেরার সামনে আমি বলে যাচ্ছি অমুক তারিখে ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসই সরকার গঠন করবে। একেবারে যেন তার কপি পেস্ট কলকাতায় এতদিন পরেও। এখন সত্যি পলিটিশিয়ানরা মনে করে যে পাবলিক মেমোরি ইজ ভেরি শর্ট, সুতরাং কেউ এ কথা মনে রাখবে না। কিন্তু আমার মতো দু একজন তেদর আছে যাদের স্মরণে কিছু কিছু কথা থেকে যায়। ওমা, বলেছিলেন সরকার দখল করবেন, এখন সর্বসাকুল্যে 100 জন সমর্থকও তৃণমূলে ওই ত্রিপুরা রাজ্যে বেঁচে আছে কিনা কেউ বলতে পারবে না। তো এই ধরনের এমটি কথাবার্তা বলে কার লাভ? আপনি কার সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন? যদি প্রতিযোগিতাটা আপনাদের বাড়ির ভিতরের অভ্যন্তরীণ বিষয় হয়, অর্থাৎ বন্দ্যোপাধ্যায় বনাম বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ কে বেশি আবোল তাবোল কথা বলতে পারেন, তাহলে তার একটা মানে আমি বুঝতে পারি। কিন্তু আপনার যদি উদ্দেশ্য হয় যে রাজ্যবাসীকে কনভিন্স করানোর, তাহলে বাংলার মানুষকে আর যাই করুন, আপনি তো বাংলার মানুষের শক্তি, আত্মশক্তি, জনশক্তি এবং নানা রকম কঠিন কঠিন বাংলা দিয়ে আপনার প্রেস কনফারেন্সে ব্যবহার করলেন দেখলাম। কিন্তু মূল কথাটা হলো, এমন কিছু করবেন না যাতে পরে প্যাঁক খেতে হয়। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই। আপনার বহু আগে আমরা পশ্চিমবঙ্গে এই ধরনের এমটি প্রমিসেসের অনেক উদাহরণ দেখেছি। প্রিয়রঞ্জন দাশবংশী 84 সালে যখন হাওড়া থেকে দাঁড়িয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, আপনারা যদি আমাকে ক্ষমতায় নির্বাচন করে পাঠান, তাহলে এই সব বন্ধ কলকারখানার চাবি আমি খুলে দেব। এবং পকেট থেকে একটা প্রতীকী চাবি বার করে মানুষকে দেখাতেন। ঠিক যেমন ভিপি সিং তার পকেটে হাত দিয়ে বলতেন, আমার পকেটে রাজীব গান্ধীর সুইস অ্যাকাউন্টের নাম্বার আছে। এসব কোনো কিছুই থাকে না। আর তারপরে হলোটা কি, কোনো কলকারখানা খুললই না। আর পরের ভোটেই ওই কলকারখানায় চাবি খোলার প্রশ্নে প্যাঁক দিয়ে প্রিয়রঞ্জন দাশবংশীকে হাওড়াবাসী হারিয়ে দিল, তিনি চলে গেলেন রায়গঞ্জে। সুতরাং এখন দিনকাল বদলেছে, কিন্তু রাজনীতিবিদদের এই ঢপের কীর্তন আগে যেমন ছিল তেমনই আছে। অভিষেকবাবুকে অনুরোধ যে আপনি না হয় এইসব দৃষ্টান্ত ফলো করবেন না, যদি আপনি মনে করেন যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আপনি একটা বড় ইনিংস খেলতে চান। আর আপনি বলছেন যে 2 বছরও রাজনীতি করেনি আমাদের জ্ঞান দিচ্ছে। আপনি কতদিন রাজনীতি করছেন? আর আপনি যেটা করেন সেটাকে কি রাজনীতি করা বলে? রাজনীতি করার অর্থ হচ্ছে জনতার সঙ্গে থেকে, জনতার আন্দোলনে শরিক হয়ে একটা নিজের একটা ভাবমূর্তি তৈরি করা। শুভেন্দু অধিকারী যে খুব খারাপ কথা বলে তা নন। আপনি হেলিকপ্টার থেকে এসেছেন, এসে একটা এম্পাওয়ার্ড জীবন যাপন করেন এবং অনেকটা যেমন ওই মারিও পুজোর গডফাদারে আসল গডফাদারকে চট করে দেখা যেত না, তেমনি আপনিও একটা রক্তকরবীর রায়ার মতো একটা বিরাট আয়রন কার্টেন আপনার সামনে ফেলে আপনি দল পরিচালনা করেন। আপনি মনে করেন আপনার টাইটেল বন্দ্যোপাধ্যায় বলে
আপনি গোটা দলকে, তারা আপনার চাইতে বয়সে যদি আপনার পিতৃসমও হয়, তাদেরকে ধমকাতে পারবেন, চমকাতে পারবেন। আইপ্যাক যেভাবে বলে দেবে, যেভাবে তারা মাল তুলেছে ঠিক সেইভাবে আপনি লোকজনকে বদলও করতে পারবেন। কিন্তু জেনে রাখবেন, এই ক্ষমতাটা হ্যাজ নট কাম ফ্রম আইদার ইয়োর ওন ক্যাডার্স or has the legitimacy of the people. এটা আপনার উপর একটা আরোপিত ক্ষমতা, যেটা আপনি অনেকটা বংশানুক্রমিক উত্তরাধিকারের মতো কিছুদিনের জন্য পিসির আলোতে আলোকিত হচ্ছেন। এবং আপনি যদি ভাইপো না হয়ে বোনপোও হতেন, আমার ধারণা আপনাকে এত নম্বর খোদ তৃণমূলের লোকেরাই দিত না। সুতরাং আমি পাশে থাকব, যদি এসআইআরে আপনার নাম বাদ যায় আমাকে রাস্তায় পাবেন। কোনো দিন রাস্তায় আপনাকে কেউ দেখেছে? কতগুলো কোরিওগ্রাফ মিছিলে একটা দুটো ছাড়া, আর একটা 5 স্টার কি নবজোয়ান না কি একটা করেছিলেন, সেই তার একটা সুরক্ষিত বর্মের মধ্যে যার রাজনীতি শুরু হয় এবং তার মধ্যেই থাকেন সেই রাজা, সেই রাজার সঙ্গে প্রজার কোনো দিন কোনো শারীরিক সংযোগ তৈরি হয় না। সুতরাং কতগুলো ফান্ডামেন্টাল জায়গাতেই আপনার গলদ রয়ে গেছে। সুতরাং সেগুলোকে বেশি বেশি করে আপনি এক্সপোজ দয়া করে করবেন না। এরপরে আসি, আপনি ওটা প্রেস কনফারেন্স করলেন পরশুদিন, কোথায় করলেন আমি তো বুঝতে পারলাম না, আপনার দলীয় অফিসে না আপনার নিজের অফিসে, বোঝা গেল না। যেটা বোঝা গেল খুব সাজানো গোছানো, একেবারে ফাটাফাটি, স্পিক অ্যান্ড স্প্যান। আপনি দেখলাম প্রেস কনফারেন্স করার নামে একটা ভূগোলের ক্লাস নিলেন, ভারতবর্ষের মানচিত্র দেখালেন আমাদের সহকর্মীদের, যারা সম্ভবত এই মানচিত্র আপনার চাইতে অনেক বেশি করে দেখেছে এবং কোন রাজ্য কোথায় অবস্থিত সেটাও দেখেছে। আপনি যেটা বোঝাতে চাইলেন সেটা থেকেই বোঝা গেল যে আইপ্যাক বলে যে বস্তুটা আছে, আপনাকে করজোরে স্বনির্বন্ধ অনুরোধ করছি, এদের কাছ থেকে ইনপুট নিয়ে আপনি দয়া করে কোনো কাজ করতে যাবেন না। কেননা আইপ্যাক হয়তো নানা রকম ছলচাতুরি করে আপনাদের জন্য ভোটে জেতার কিছু কৌশল বাতলে দিতে পারে, কিন্তু যেখানে সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে কিংবা অন্যান্য একটু বিস্তারিত তথ্য আহরণের প্রশ্ন আছে, সেখানে কিন্তু এরা দেখতে পাচ্ছি একেবারেই নিডেড। আপনি যা বললেন তার মধ্যে কথা হলো যে দুটো, এক, রোহিঙ্গারা কোত্থেকে আসে? মায়ানমার থেকে আসে। মায়ানমারের গায়ে ভারতবর্ষের কোন কোন জেলা রাজ্য আছে পরপর করে গড় করে বলে গেলেন, যার মধ্যে পশ্চিমবঙ্গ নেই। তাহলে পশ্চিমবঙ্গে রোহিঙ্গারা এলো কোত্থেকে? এটা গেল আপনার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতবর্ষে কতগুলো রাজ্য আছে? তাহলে সেই এক রাজ্যগুলোতে একই সঙ্গে ভোট হচ্ছে না কেন? এই দুখানা প্রশ্নই আমার ধারণা লাফটার শোয়ে খুব সুপারহিট করার মতো। আপনি কি একটা মায়ানমারের, প্রথম কথা, মায়ানমার থেকে যারা আসে তাদেরকেই রোহিঙ্গা বলে তা নয়। একটি বিশেষ স্থানের একটা বিশেষ জনজাতি গোষ্ঠীর লোকজনকে বলে রোহিঙ্গা, যারা ধর্মে মুসলমান এবং মিলিটারি জুন্টার সঙ্গে তারা লড়ছে। আপনি কি জানেন যে এই রোহিঙ্গাদের ভারতবর্ষে প্রবেশ করার জন্য আপনার নির্ধারিত ওই 5টা উত্তর পূর্বাঞ্চলের রাজ্য দিয়ে আসার কোনো দরকারই নেই? বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 1.5 কোটি রোহিঙ্গা আছে, আর যে রুট দিয়ে বাংলাদেশিরা পশ্চিমবঙ্গে প্রবেশ করে সেই রুটে তো রোহিঙ্গারাও প্রবেশ করতে পারে। সুতরাং আমার সীমান্তবর্তী রাজ্য নই বলে আমার এখানে এরা এসে পৌঁছতে পারে না, এই ধরনের একটা যুক্তি, এটাকে 2 আর 2কে 6 বলার সামিল। সুতরাং
এর চাইতে ছেঁদো যুক্তি আমি কিছু খুঁজেই পাইনি। আপনাকে বিশেষ কিছু করতে হবে না, এইটুকু আমি মানি যে রোহিঙ্গা 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 করে বাংলাদেশ পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা এমন একটা সিনারিও তৈরি করেছেন যেন কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গ রোহিঙ্গাতে গিজ গিজ করছে। ফার ফ্রম দ্য ট্রুথ। এতে কোনো সন্দেহ নেই যে অত সংখ্যক রোহিঙ্গা, আমি কেন বলে জানি না, রোহিঙ্গা শব্দটা উচ্চারণ করতে বিজেপির একটু আমার ধারণা একটু তাদের অ্যাড্রিনালিন পাম্পড হয়, কিন্তু ওই ধরনের লার্জ স্কেল ইনফিল্ট্রেশন অফ রোহিঙ্গাস ইন ইন্ডিয়া অ্যান্ড পার্টিকুলারলি বাংলায় মোটেই হয়নি। কোনো কোনো জায়গায় অবশ্যই আছে, যার মধ্যে একটা হলো আপনার ওই প্রিয় শাহজাহানের ওই সন্দেশখালির ঘটনার পর আপনি দাঁড়িয়ে যেটা বলেছিলেন, কেন শাহজাহান কি করেছে? কিছুই করেনি। মহাভারত লেখেননি, নাম শুনে তো হচ্ছে মনে তর্ক করাও শেখেননি। সেই যে শাহজাহান, তার পাড়ায় গিয়ে একবার দেখবেন যে কতগুলো জায়গায় রোহিঙ্গারা বসতি করেছে। সুতরাং একটা যেটা সম্পূর্ণ কোনো ভিত্তিহীন, আপনি সে কথা কেন বলেন আর কাকে ভূগোলের পাঠ পড়াচ্ছেন সেটা একটু ভেবে দেখবেন। 2 নম্বর, বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে কেন একসঙ্গে এসআইআর হচ্ছে না? আপনি তো অনেকবার, 2বার, কবে থেকে জিতছেন যেন, 14 থেকে 19, 19 থেকে 24, অনেকগুলো ইলেকশন জিতে ফেলেছেন, রেকর্ড করে ফেলেছেন। 8 লাখ ভোটে জিতেছেন ডায়মন্ড হারবার থেকে। সম্ভবত পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক একটা জয়ের অধ্যায়। কিন্তু আপনি কি মানে একেবারে কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়লেন, নাকি আইপ্যাক যা আপনাকে বলে দেয় বা যা লিখে দেয় সেটাই মাছি মারা কেরানির মতো আপনি প্রেসের সামনে উগড়ে দেওয়ার ঔদ্ধত্য দেখান? একটা কথা আমাকে বলুন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের একজনকেও বাংলায় থাকতে দেওয়া হবে না, এই কথাটা বিজেপি তাদের পলিটিক্যাল ইডিয়াম হিসেবে ব্যবহার করে থাকে। ছোট বড় মাঝারি সব নেতা ঘুষপেটিয়া, যারা হিন্দিতে কথা বলেন তারা বলেন ঘুষপেটিয়া ঘুষপেটিয়া, যারা বাংলা বলেন তারা বলেন বাংলাদেশি বেআইনি অনুপ্রবেশকারী। কিন্তু আমাকে বলতে পারেন যে নির্বাচন কমিশন কি একবারও বলেছে যে এসআইআর এক্সারসাইজ ইজ প্রাইমারিলি টু উইড আউট ইলিগাল পিপল লিভিং ইন দিস কান্ট্রি? একবার এই বিহারের নিয়ে যে নাটক শুরু হয়েছিল তখন থেকে আজকের ডেট পর্যন্ত একটিবারও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর করার একমাত্র যুক্তি হিসেবে বাংলাদেশি চিহ্নিতকরণ করা হবে এটা কি বলা হয়েছে? এই যে আমি এখন যে রাজ্যে বসে আছি সেই রাজ্য থেকে প্রায় 69 লাখ লোকের নাম বাদ গেছে, আর 21.8 নতুন ভোটারের নাম সংযোজিত হয়েছে। এই যে গ্রহণ বর্জনের এত বড় একটা রাজস্ব যোগ্য বাংলা এখানে হয়ে গেল, তাতে কিন্তু বাংলাদেশি হওয়ার কারণে বা বিদেশি নাগরিক হওয়ার কারণে একজনকেও বাদ দেওয়া হয়নি। আবার বলছি, একজনকেও বাদ দেওয়া হয়নি। বাদ পড়েছেন যারা, তাদের মধ্যে যে ক্যাটেগরিগুলো আছে সেগুলো হলো মৃত, স্থায়ীভাবে স্থানান্তরিত, বাড়িতে অ্যাবসেন্ট এবং একাধিক রাজ্যের ভোটার লিস্টে নাম থাকা। এই 4টেই হচ্ছে প্রধান ক্যাটেগরি অ্যান্ড কম্পোনেন্ট অফ এসআইআর। এর মধ্যে ধর্মের কোনো গল্প নেই, এর মধ্যে কোনো কে বাংলাদেশি কে পাকিস্তানি কে ভুটানি এইসবের গল্পও নেই। সুতরাং এক্সারসাইজের পারপাসটা যদি হয় যে ইন্টেন্সিভ রিভিশন, এই স্পেশাল শব্দটা ব্যবহার না করলেই নির্বাচন কমিশন ভালো করত।
কেননা তাদের আইনের খাতায় যেসব লেখা আছে তাতে ইন্টেন্সিভ রিভিশনের কথা বলা আছে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শব্দটা, এই স্পেশাল শব্দটা কেন তারা যুক্ত করতে গেলেন সেটা স্পেশালি ওই ধ্যানেশ কুমার বলতে পারবে। কিন্তু আদারওয়াইজ এটা দেখে যা মনে হচ্ছে, এটা হচ্ছে একটা ইন্টেন্সিভ রিভিশন, নট সামারি রিভিশন। রিভিশন আবার অনেক প্রকার হয়, তো একবার আপনি পড়ে দেখবেন আইন কানুনের বই, বা আপনার তো অনেক বড় বড় উকিলের সঙ্গে ওঠা বসা, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে নির্বাচন কমিশন কত ধরনের রিভিশন করে। সুতরাং বাংলাদেশের সমীপবর্তী হওয়াটা এই তথাকথিত এসআইআর করার পিছনে কোনো যুক্তিই নয়। সুতরাং যেটা উদ্দেশ্যই নয়, সেই উদ্দেশ্যটাকে আপনি একটা আরোপিত সত্য বলে দাবি করে একই সঙ্গে বাংলাদেশের সমীপবর্তী সব রাজ্যে কেন ভোট হবে না তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। আমার কথা হচ্ছে যে, আর প্রথম কথা হচ্ছে যে এটা কি ধরনের একটা কনফিউজড অ্যান্ড কনভার্টেড লজিক। ভোট যেটা, যে কথাটা আপনারা বলছেন, অপোজিশন বলছে, সবাই বলছে, এবং যেখানে সত্যিই কিছুটা বিতর্কের অথবা সন্দেহের, যাই বলুন, একটা স্কোপ আছে, সেটা হলো যে 5টি রাজ্যে 2026 সালে পশ্চিমবঙ্গের সঙ্গেই ভোট হবে, তার মধ্যে 4টি রাজ্যই এবারের এসআইআরের তালিকাভুক্ত হয়েছে, বাদ রয়েছে একমাত্র আসাম। আসাম সম্পর্কে ধ্যানেশ কুমার সেদিনকের প্রেস কনফারেন্সে যা বলেছেন সেটা একেবারেই, আমি তো শুনে আমি খুব কনভিন্সই হতে পারিনি। তিনি বলেছেন যে যেহেতু আসামে একটা সুপ্রিম কোর্ট সুপারভাইজড এনআরসি চলছে, যেটা ভারতবর্ষের আর অন্য কোথাও চলছে না, অথচ এনআরসি করে আপনারা পশ্চিমবঙ্গে এক ধরনের মানুষের মধ্যে অকারণ ভীতির সঞ্চার করছেন। সেই এনআরসি চলছে যখন এবং ফরেনার্স অ্যাক্ট 1955 লাগু আছে, সুতরাং নাগরিকত্ব নির্ধারণের পর্বটি চুকে না গেলে এই মুহূর্তে যদি আমরা আবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে আসামে লোকজনকে মাঠে নামাই, তাহলে মানুষের মধ্যে চরম থেকে চরমতম একটা বিভ্রান্তি ছড়াবে, আইন শৃঙ্খলার সমস্যা হবে। অতএব আর কিছুদিন পরে আসামের জন্য আলাদা করে একটা নোটিফিকেশন জারি হবে যে কিভাবে আসামে এসআইআর হবে, কবে থেকে শুরু হবে, ইত্যাদি এবং ইত্যাদি। তার মানে আসামকে চিরতরে এসআইআরের খাতা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সেটাও যেমন নয়, তেমনি আবার আসাম যে এই নাগরিকত্বের ইস্যুতে একটা খুব স্পেশাল কেস, সেটাও কেউ অস্বীকার করার কোনো মানে হয় না। কেননা এই বিদেশিদের প্রশ্নেই আসামে একদা ছাত্র আন্দোলন হয়েছিল, তারপর আসাম চুক্তি হয়েছিল, এনআরসির কথা বলা হয়েছিল, সুপ্রিম কোর্ট সেটা র্যাটিফাই করেছে, সুপ্রিম কোর্ট নিযুক্ত একজন অফিসার, আইএএস অফিসার এর তদারকি করেন। সুতরাং আসামের সমস্যার একটা নিজস্ব জটিলতা আছে, যে জটিলতাটাকে অস্বীকার করা যায় না। কিন্তু এই জটিলতার নিরসন যদি বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর না হয়ে থাকে, তাহলে কি এই রিভিশনের পর্বটা কখনোই হবে না? নাকি এই যুক্তি দেখিয়ে এবার হেমন্ত বিশ্ব শর্মা এসআইআরটা অ্যাভয়েডই করে দেবেন? দেখুন, এটা সব সম্ভব, আমাদের দেশে অসম্ভব বলে কিছু নেই। কিন্তু আসাম হ্যাজ নো কেস ফর এক্সামশন, এটাও আবার একটা গাজোয়ারি যুক্তি। ফাইনালি যেটা বলার সেটা হচ্ছে, একদিকে আপনারা কখনো আপনাদের মুখপাত্রকে দিয়ে, কখনো আপনি নিজে, কখনো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে
মানুষকে বলছেন যে আপনারা খবরদার আইন হাতে তুলে নেবেন না, আপনারা কখনো এমন কাজ করবেন না যাতে বিজেপির সুবিধা হয়ে যায়। বিজেপির কোনো রকম প্ররোচনায় আপনারা কিছুতেই পা দেবেন না। আবার সঙ্গে সঙ্গে বলছেন, যেমন দেখলাম গতকালই বলেছেন, যে কেউ যদি আপনাদের কাছে এসে 2002 সালে আপনাদের বাবা মা কোথায় ছিলেন জানতে চান, তাকে বেঁধে রেখে দেবেন। আপনাদের কোন কথাটা ধরব, কোন কথাটা ফেলব, কোন কথাটা আপনাদের মুখ দিয়ে নিঃসৃত হয়, কোন কথাটা শরীরের অন্য কোনো দিক দিয়ে, এই যে বিভ্রান্তি আপনারা সৃষ্টি করছেন, এর থেকে বোঝাই যাচ্ছে যে একটা দিশেহারা দল, তার দিশেহারা নেতৃত্ব বুঝেই উঠতে পারছে না এই যে একটা সমস্যা এসআইআর নামক তাদের ঘাড়ের উপর এসে চেপেছে, কিভাবে তার মোকাবিলা করবে। একদিকে আপনারা তলায় তলায় ক্যাডারদের উস্কোচ্ছেন, অন্যদিকে আবার যীশুখ্রিস্ট মহাত্মা গান্ধীর মতো শান্তির বাণী শোনাচ্ছেন। হয় শান্তির বাণী শোনান, নয় ঝগড়া করুন। দেখুন, এখনো যদি আপনারা বুঝে না উঠতে পারেন যে এই খেলায় টস হেড হলেও আপনারা হারবেন, টেল হলেও হারবেন। আপনারা যদি এসআইআরে বাধা সৃষ্টি করেন, রাজ্যের রাষ্ট্রপতি শাসন হবে। আর যদি বাধা সৃষ্টি না করেন, তাহলে যত লোকের নাম বাদ যাবে, আনুমানিক একটা হিসেব অনুযায়ী তার মধ্যে বেশিরভাগই আপনাদের ভোটারদের থাকার সম্ভাবনা। কেননা মৃত ভোটাররা জ্যান্ত থাকে শাসকের প্রশ্রয়ে, অন্যত্র স্থানান্তরিত ভোটাররা ভোটার লিস্টে থাকে প্রক্সির সুবিধের জন্য। এবং সেই কারণেই যাদের নাম করে ছাপাডাপ আপনারা ভোট দিতে পারতেন, সেটাই যদি বন্ধ হয়ে যায়, তাহলে খেলার ভারসাম্যটাই নষ্ট হয়ে যাবে, যেটা এই বিহারের ক্ষেত্রেও হয়েছে, যা নিয়ে আমি আজকেই রাতে আরেকটা এপিসোড করব। কিন্তু প্রশ্নটা হলো যে আপনারা যদি মনে করেন যে এইভাবে এসআইআর পদে পদে ব্যক্তিগত আক্রমণ করে ধ্যানেশ কুমারের মেয়ে জামাই কোথায় বদলি হয়েছে, আরে বাবা, ধ্যানেশ কুমারের মেয়ে জামাই দুজনেই আইএএস অফিসার, তারা কোথায় বদলি হয়েছে কোন বিজেপি রাজ্যে, সেটা আপনাদের জানার খুব প্রয়োজন আছে কি? আপনাদের দলে এমন একজন নেতাও আছেন যার পুত্রকন্যা এইরকম সমযোগ্যতা সম্পন্ন হতে পারে? সুতরাং মানুষকে আক্রমণ যখন করবেন, তখন তার যে পদ, সেই পদ এবং তার সরকারি কর্তব্য নিয়ে করতে পারেন। তার মেয়ে কোথায় বদলি হলো, তার জামাই কোথায় বদলি হলো, এগুলো না খুব সুইসাইডাল গেম হয়ে যাচ্ছে। কেননা এইভাবে যদি আপনারা এগোন, তাহলে ওই ব্যানার্জি বাড়ির আলমারিতে থাকা অযৌত কঙ্কাল একটার পর একটা যদি বেরোতে থাকে, তখন সেটা একেবারেই নর্দমার রাজনীতিতে পর্যবসিত হবে। এই রাজ্যের একজন প্রবীণ নাগরিক হিসেবে আমি আদৌ সেটা চাই না। অতএব লড়ছেন লড়ুন, আরোপিত ক্ষমতা সদ্ব্যবহার করুন। কখনো ভয়, কখনো ভালোবাসা, কখনো শান্তি, কখনো অশান্তির কথা বলুন, কিন্তু বিতর্কটাকে এমন স্তরে নামিয়ে আনবেন না যেটা শুনতে খারাপ লাগে, দেখতে খারাপ লাগে, এবং শেষ পর্যন্ত হয়তো আপনাদের জন্য আত্মঘাতী হয়। ভালো থাকবেন, নমস্কার।